অনুভূতি শব্দ কথায় আপনাদের স্বাগতম। আমার নিঃশব্দের ঘোর পর্ব ৫৩ দ্বিতীয় অংশ। রাত তখন ধীরে ধীরে তার গাঢ় কৃষ্ণাভ আবরণ বিস্তার করে সমগ্র নগরীকে নিজের নীরব আধিপত্যে আবৃত করে ফেলেছে। দূর আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্ররাজি যেন নির্বাক সাক্ষীর মতো তাকিয়ে আছে পৃথিবীর বুকে চলমান আরেকটি ক্ষমতার খেলায়। কাঁচে ঘেরা হোম অফিসের বিশাল জানালার ওপারে আলোর নদী বয়ে চলেছে, কিন্তু সেই আলোকমালার কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে বসে আছে একজন মানুষ, যার কাছে রাত, দিন, সময় কিংবা ক্লান্তি সব কিছুর মূল্য নির্ধারিত হয় সংখ্যার অঙ্কে। সময় রাত ৮:৪৫। টেবিলের ওপর ছড়িয়ে থাকা ডেটা, গ্রাফ আর আন্তর্জাতিক মার্কেট বিশ্লেষণের রিপোর্টগুলো এক এক করে পর্যবেক্ষণ করে কায়ান নিজের লেদারের চেয়ারে হেলান দিল। তার সামনে থাকা বিশাল বড় মনিটরের স্ক্রিনে ভেসে আছে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী ব্যবসায়ীদের মুখ। মিটিং রুমে তখন কোটি কোটি ডলারের ভবিষ্যৎ নির্ধারণের আলোচনা চলছে। স্ক্রিনের ওপাশে বসে থাকা আমেরিকান ব্যবসায়ী কিছুটা দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে উঠলেন, মিস্টার আর্সলান, 300 million for this project is huge commitment, don't you think? Compromise with $240 million. কিন্তু প্রশ্নটা যেন বাতাসে ঝুলে রইল। কায়ান উত্তর দিল না। সে শুধু হাতে থাকা স্বচ্ছ কাচের বলটি ধীর গতিতে আঙুলের ফাঁকে ঘুরিয়ে যেতে লাগল। তার অভিব্যক্তিতে বিরক্তি নেই, বিস্ময় নেই, এমনকি আগ্রহও নেই। কম্পিউটারের স্ক্রিন থেকে হামদান সাহেব বলে উঠলেন, মিস্টার কায়ান, হোয়াট ডু ইউ থিঙ্ক? কিছু তো বলেন মিস্টার থমাসকে। না। আবার নীরবতা। সেই নীরবতা যত দীর্ঘ হতে লাগল, ভার্চুয়াল বোর্ডরুমের পরিবেশ তত ভারী হয়ে উঠতে লাগল। রাশিয়ান ব্যবসায়ী একটু অস্বস্তি নিয়ে বলে উঠল, মিস্টার কায়ান, হোয়াট হ্যাপেন্ড? ইউ নিড টু সে সামথিং। তবুও কোনো প্রতিক্রিয়া নেই। এই মানুষটার সবচেয়ে বিপজ্জনক অস্ত্র হয়তো তার অর্থ কিংবা প্রযুক্তি নয়, তার নীরবতা। কারণ কায়ান দেমির আর্সলান কথা বলে সবসময় মানুষকে চাপে ফেলে না, বরং মাঝে মাঝে সে চুপ থেকেও মানুষকে নিজের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করে। হামদান সাহেব এবার কপালে হাত চেপে ধরলেন। ওদিকে মিস্টার থমাস রুমাল দিয়ে কপাল মুছে নিজের টাই আলগা করতে করতে আবার বললেন, 260 million ইজ ওকে, রাইট মিস্টার আর্সলান? কিন্তু কথাটা যেন কায়ানের কানেই গেল না। কায়ান এবার বলটিকে টেবিলের উপর ঘোরাতে লাগল। স্ক্রিনে থাকা দিলশা মাথা নিচু করে বলে উঠল, মিস্টার কায়ান, মিস্টার থমাস ওয়েটিং ফর ইয়োর রেসপন্স। না, উত্তর নেই। ভার্চুয়াল কনফারেন্স রুমের সবাই এখন বুঝতে পারছে এই আলোচনার নিয়ন্ত্রণ তাদের হাতে নেই। মিস্টার থমাস গলা শুকিয়ে আসার অনুভব করলেন। সামনে রাখা পানির গ্লাস তুলে এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে একটু উদ্বেগ নিয়েই হাসি হাসি মুখ নিয়ে বললেন, ওকে ফাইন, $285 million। কেউ কথা বলল না, কারণ সবাই জানে এখন উত্তর দেওয়ার অধিকার একমাত্র একজন মানুষের। কিন্তু সেই মানুষটাই চুপ। কয়েক সেকেন্ড পরে থমাস আবার বললেন, নো, ওহ গড, ফাইন, $290 million ইজ মেক আস পার্টনার, রাইট? তবুও কোনো প্রতিক্রিয়া নেই। এবার রাশিয়ান ব্যবসায়ী ভ্রু কুচকে বলে উঠল, মিস্টার কায়ান, ডিড ইউ রিয়েলি নট ইন্টারেস্টেড ইন দিস ডিল? ইউ সিমস লাইক ডিসইন্টারেস্ট। কায়ানের ঠোঁটের কোণে ক্ষীণ এক হাসি ফুটে উঠল। শিকার যখন নিজেই ফাঁদের ভেতরে হেঁটে আসে, তখন শিকারীকে আর দৌড়াতে হয় না। কায়ানের এই নীরবতা বলে দিচ্ছে যে আসলে সে কি চায়। কারণ এই মানুষটাকে টেকনোলজির সাম্রাজ্যে এমন কেউ নেই যে চেনে না বা এর বিজনেস মাইন্ডের সঙ্গে অপরিচিত। প্রযুক্তির জগতে কায়ান দেমির আর্সলানের নাম শুধু পরিচিত নয়, প্রায় কিংবদন্তির মতো উচ্চারিত হয়। তার ব্যবসায়িক কৌশল নিয়ে অসংখ্য বোর্ডরুমে আলোচনা হয়। তার সিদ্ধান্ত নিয়ে মার্কেট ভ্যালু পর্যন্ত বদলে যায়। ফলে তার এই দীর্ঘ নীরবতার অর্থ কী তা বুঝতে আর কারো বাকি ছিল না। পরের মুহূর্তেই মিস্টার থমাস এক দীর্ঘশ্বাস ফেলে যেন নিজের পরাজয় মেনে নিয়েই বলে উঠলেন, ওকে, আই এম এগ্রি উইথ $300 million। মুহূর্তেই কাচের বলটির ঘূর্ণন থেমে গেল। কায়ানের আঙুলের ডগায় মুহূর্তেই কাচের বলটির ঘূর্ণন থেমে গেল। যেন এই একটি বাক্যের অপেক্ষাতেই ছিল সবকিছু। কায়ান ধীর ভঙ্গিতে সোজা হয়ে বসল। অধরের কোণে পেশাদার সৌজন্যের মৃদু রেখা টেনে গম্ভীর স্বরে বলে উঠল, কংগ্রাচুলেশন মিস্টার থমাস, দ্য ডিল ইজ অফিসিয়ালি সিল্ড। ইউ উইল গেট দ্য প্রজেক্ট ডিটেলস বাই 2 days লেটার। অ্যান্ড ওয়েলকাম টু হেভেন ক্লাব মিস্টার থমাস অ্যান্ড মিস্টার ভোলকভ। অলসো গেট দ্য পাস বাই টুমরো। কথাটা শেষ হতেই যেন ভার্চুয়াল বোর্ডরুমের বাতাস এক মুহূর্তের জন্য থমকে গেল। $300 million ডিলের খবরেও যে বিস্ময় তাদের চোখে দেখা যায়নি, হেভেন ক্লাব নামটি শুনে ঠিক সেই বিস্ময়ই ঝলসে উঠল মিস্টার থমাস এবং মিস্টার ভোলকভের দৃষ্টিতে।
দুজনেই প্রায় একই সঙ্গে সোজা হয়ে বসলেন। মিস্টার থমাসের হাতে ধরা কলমটা মুহূর্তেই থেমে গেল, আর মিস্টার ভোলকভের গম্ভীর মুখমণ্ডলেও ক্ষণিকের জন্য ফুটে উঠল বিস্ময়ের ছাপ। কারণ ব্যবসায়িক জগতের অভিজাত মহলে হেভেন ক্লাব কোনো সাধারণ ক্লাব নয়, সেটি প্রায় একটি কিংবদন্তির নাম। যেখানে সদস্যপদ কেনা যায় না, সুপারিশেও পাওয়া যায় না, সেখানে প্রবেশাধিকার অর্জন করতে হয়। আর সেই ক্লাবের কালো আধারের পাস পাওয়া মানেই সেই ব্যক্তি এমন এক অর্থনৈতিক স্তরে অবস্থান করছেন যেখানে অধিকাংশ ধনকুবেরেরাও পৌঁছতে পারেন না। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য বিলিয়নারদের মধ্যেও গুরুত্বপূর্ণদের হাতেই সেই কালো পাস দেখা যায়। ফলে আমন্ত্রণপত্র নয়, বরং সরাসরি পাসের ঘোষণা শুনে দুজন মানুষেরই চেহারায় অবিশ্বাসের ছায়া নেমে এলো। কয়েক মুহূর্ত আগেও যারা $300 মিলিয়ন অঙ্ক নিয়ে দরকষাকষি করছিলেন, তারা এখন যেন সেই অঙ্কটাই ভুলে গেছেন। ওপাশে বসে থাকা হামদান সাহেবও ভ্রু উঁচু করে তাকিয়ে রইলেন, আর থমথমে গলায় বলে উঠল, মিস্টার কায়ান, ওয়েন আই উইল গেট দ্যাট পাস? কায়ান বাঁকা হেসে বলে উঠল, When you earn your net worth 9 digit to 11 digit, you will get the pass, Mr. Hamdan. দিলশা তো বিস্ময়ে প্রায় নিঃশ্বাস নিতে ভুলে গেছে। মুহূর্তের জন্য মনে হচ্ছিল ডিল সাইন হওয়ার সংবাদ নয়, বরং হেভেন ক্লাবের নামটাই পুরো মিটিং রুমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। স্ক্রিনের ওপাশে মিস্টার থমাস একবার গলা খাকড়ি দিয়ে নিজের বিস্ময় সামলানোর চেষ্টা করলেন। তারপর ভদ্রলোকের মুখে অপ্রস্তুত হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল কয়েক মিনিট আগে $300 মিলিয়ন জন্য দর কষাকষি করা মানুষটাই এখন নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারছেন না। কায়ান এবার চেয়ারে হেলান দিয়ে মিস্টার ভোলকভের দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর ভয়ঙ্কর আত্মবিশ্বাসী কণ্ঠে বলে উঠল, মিস্টার ভোলকভ অ্যান্ড মিস্টার থমাস, আমি হিউজ প্রজেক্টের বিজনেস ডিল করছি, সো ডোন্ট মেক মি ওয়েট নেক্সট টাইম। কায়ান দেমির আর্সলানের সেকেন্ড ভ্যালু দেয় না। আমি যখন বলেছি $300 মিলিয়ন, দ্যাটস মিন এক্স্যাক্টলি $300 মিলিয়ন, নট 299.99 অলসো, নট ইভেন আ সেন্ট লেস। বাক্যটা শেষ হতেই কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। তারপর ওপাশ থেকে চাপা হাসির শব্দ ভেসে উঠল, আর মিস্টার থমাস নিজের কপাল চাপড়ে মনে মনে একটাই কথা ভাবলেন, আর নিজের মনে মনে ধীর স্বরে বলে উঠলেন, হি ইজ দ্য রিয়েলি বিস্ট অফ বিজনেস। একদিকে কোটি কোটি ডলারের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তির শেষ ধাপ নিয়ে ব্যস্ত কায়ান, বিশ্বের নামকরা ব্যবসায়ীরা যেখানে তার সিদ্ধান্তের অপেক্ষায় প্রহর গুনছে, সেখানে অন্যদিকে তার সহধর্মিনী রিদিয়া ডুবে আছে সম্পূর্ণ ভিন্ন এক অনুভূতির জগতে। একটু অভিমান, একটু অপেক্ষা, আর এক না পাওয়ার নরম কষ্টে। বালিশে মুখ গুজে নিশ্চুপ হয়ে শুয়েছিল রিদিয়া। তার বুকের ভেতরটা কেমন যেন অদ্ভুত এক শূন্যতায় ভরে আছে। এমন নয় যে চারপাশে মানুষের অভাব আছে কিংবা ভালোবাসার কমতি আছে, তবুও একজন মানুষের অনুপস্থিতি কখনো কখনো সমস্ত পূর্ণতার মাঝেও এক টুকরো অপূর্ণতার ছায়া ফেলে যায়। আর সেই একজন কবে যে হৃদয়ের গভীরে গিয়ে এমন এক স্থায়ী নীড় গড়ে নিয়েছে, তা হয়তো সে নিজেও বুঝতে পারেনি। এতটা দূরত্ব পার হয়েও এখন তাকে ছাড়া প্রতিটি মুহূর্ত অসম্পূর্ণ লাগে। প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে এক চিলতে দীর্ঘশ্বাস। অভিমান বড় অদ্ভুত অনুভূতি। ঝড়ের মতো তাণ্ডব চালায় না, আবার অশ্রুর মতো প্রকাশ্যেও ঝরে পড়ে না। নিঃশব্দে হৃদয়ের এক কোণে বসে থাকে, আর প্রিয় মানুষটার জন্য সময়টাকে একটু বেশি দীর্ঘ, একটু বেশি কষ্টের করে তোলে। ঠোঁট ফুলিয়ে বালিশটা আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরে রিদিয়া বিড়বিড় করে বলে উঠল, ধুর, ভালো লাগে না, আমার জীবনটা পুরো তেজপাতায় পরিণত হয়েছে। কথাটা বলেই সে আরও একটু গুটিসুটি মেরে শুয়ে পড়ল। মুখভঙ্গি এমন করুণ, এমন আদুরে ছিল যে দেখে কারও মায়া না হয়ে উপায় নেই। ঠিক সেই সময় মাহিয়ার নজর গিয়ে পড়ল তার উপর। দূর থেকেই সে বুঝে ফেলল ছোট্ট মুখটা আজ আবার কোনো অদৃশ্য কারণে মেঘে ঢেকে আছে। মৃদু হাসি নিয়ে সে এগিয়ে এসে রিদিয়ার পাশে বসল। তারপর মিষ্টি সুরে বলে উঠল, এরকম বাচ্চাদের মতো মুখ থুবড়ে পড়ে আছিস কেন? প্রশ্নটা শুনেই রিদিয়া এমন একটা দীর্ঘশ্বাস ফেলল যেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্টের ভার একাই বহন করছে। তারপর মুখ না তুলেই অভিমানী স্বরে বলে উঠল, জীবন আমার পাশের বাসার সকিনা আন্টির মতো। বিয়ে আছে কিন্তু নিজেকে বিবাহিত লাগে না, বর আছে কিন্তু খুঁজে পাই না। এরকম একটা অ্যানাকোন্ডার বাচ্চার সঙ্গে আমার মতো এরকম নিষ্পাপ মেয়ে সংসার করতে পারে? কত আশা ছিল আমার বর ফিকশনাল হিরোগুলোর মতো আমায় চোখে হারাবে। চোখে হারানো তো দূর, বউ যে একটা আছে, কোথায় আছে তার খোঁজ রাখে না। আল্লাহ! কথাগুলো বলার সময় তার চোখ মুখ কুঁচকে গেল। অভিমান আর শিশুসুলভ সরলতার এমন এক মিশ্রণ যা শুনে রাগ করা তো দূরের কথা, হাসি চাপাও কঠিন। রিদিয়ার এই মাথা নষ্ট অভিযোগ শুনে মাহিয়ার কপালে ভাঁজ পড়ল।
সে আলতো করে রিদিয়ার মাথায় হাত বুলিয়ে দিল। সেই স্পর্শে ছিল বোনের স্নেহ, মায়া আর অগাধ ভালোবাসা। এরপর ঠাট্টা মেশানো কোমল স্বরে বলে উঠল, হ্যাঁ সোনা, তুমি ভীষণ নিষ্পাপ। তোমার মতো নিষ্পাপ আমি একটাও দেখিনি সোনা। কথাটা বলেই আর নিজেকে সামলাতে পারল না মাহিয়া। ফিক করে হেসে উঠল সে। সেই হাসি শুনে জারিয়া আর জিনিয়াও নিজেদের হাসি আটকে রাখতে পারল না। কিন্তু এদের এই হাসি দেখে রিদিয়ার মুখখানা আরও একটু গোমরা হয়ে গেল। সে মুখ ফিরিয়ে ঠোঁট বাঁকিয়ে এমন ভঙ্গিতে বিড়বিড় করে বলে উঠল যেন পৃথিবীর সবচেয়ে অবহেলিত মানুষটি সেই। ইহ, হাসবে তো? নিজেদের জামাইদের দেখেছে তো হাসি আসবে না? আমিই ভালো, আমার কোনো জামাই নেই, অবিবাহিত মানুষ। কথাটা শুনে মাহিয়ার, জারিয়া, জিনিয়ার হাসি যেন আরও বেড়ে গেল। জারিয়া হাসতে হাসতে বলে উঠল, হ্যাঁ সোনা আমার, তোমার জামাই নেই, তোমার যমদূত আছে, যে তোমাকে এক মুহূর্তে মনে করিয়ে দেবে তুমি কত বড় বিবাহিত। কথাটা শোনা মাত্রই রিদিয়ার মুখের সমস্ত উচ্ছ্বাস যেন নিমিষেই উবে গেল। কিছুক্ষণ আগেও যে মুখখানা অভিমান, অভিযোগ আর শিশুসুলভ রাগে টইটম্বুর ছিল, সেটি মুহূর্তেই কেমন ম্লান হয়ে এলো। চোখের ভেতর জমে উঠল এক অদ্ভুত নীরবতা, যেন হৃদয়ের কোথাও অদৃশ্য এক দীর্ঘশ্বাস গিয়ে বসেছে। অথচ ওপরের ঘরে যেখানে অভিমান আর ভালোবাসার নরম টানাপোড়েন চলছিল, নিচতলায় তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যের অবতারণা হয়েছে। খানবাড়ির বিশাল আঙিনা যেন ধীরে ধীরে এক প্রহসনময় নাট্যমঞ্চে পরিণত হয়েছে, যেখানে প্রত্যেক চরিত্রই নিজের মতো করে বিশৃঙ্খলার রং ছড়িয়ে যাচ্ছে। এখনও বাড়ির সামনে সেই বাগানের পুরনো কুয়ো থেকে ভেসে আসছে গলা ফাটানো চিৎকার, ও মা গো, বাবা গো, আল্লাহ গো! নীল কুয়োর পাশে দাঁড়িয়ে আছে, তার চোখ মুখে বিব্রত হাসি, বিরক্তি আর অসহায়ত্বের এক বিচিত্র সংমিশ্রণ। জীবনে অনেক কিছুই দেখেছে সে, কিন্তু এসব এই প্রথম। একটা লম্বা বাঁশের মই নামিয়ে দিতে দিতে সে ক্লান্ত স্বরে বলে উঠল, ফারহান আঙ্কেল, উঠে আসুন, একটু শান্ত হয়ে। পুরো খানবাড়ির আবহাওয়া ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আদনান সাহেবের শরীর যেন ক্রোধে থরথর করে কাঁপছে। কয়েক মুহূর্ত আগেই এমির তার কানে জোর করে হেডফোন গুজে দিয়েছিল, ফলে এমিরের বলা অধিকাংশ কথাই তিনি ঠিকমতো শুনতে পাননি। তবে এটুকু বুঝতে তার অসুবিধা হয়নি যে তাকে নিয়ে ভীষণ রকমের ঠাট্টা তামাশা করা হয়েছে। জীবনে বহু মানুষ দেখেছেন তিনি, সম্মান দেখানো মানুষও দেখেছেন, তর্ক করা মানুষও দেখেছেন, কিন্তু এমন নির্লজ্জ আত্মবিশ্বাসী নমুনা সম্ভবত আগে কখনো দেখেননি। রাগ, অপমান আর বিস্ময়ের মিশ্র অভিঘাতে তার চেহারা রক্তিম হয়ে উঠল। হঠাৎ করেই তিনি নিজের কান থেকে হেডফোন খুলে এমনভাবে ছুঁড়ে ফেললেন যেন সেটি কোনো বিষাক্ত প্রাণী। তারপর গম্ভীর কণ্ঠে বলে উঠল, এটা ভদ্রলোকের বাড়ি, এই মুহূর্তে বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এমিরের মুখে ভয়ের লেশমাত্র দেখা গেল না, বরং সে মাটিতে পড়ে থাকা আদনান সাহেবের লাঠিটা কুড়িয়ে নিয়ে অত্যন্ত ভদ্রতার ভান করে তার হাতে ধরিয়ে দিল। তারপর সেই চিরচেনা নির্লজ্জ হাসি মুখে ঝুলিয়ে বলে উঠল, আগে নিজের লাঠি সামলান সেক্সি, পরে আমাদের বেরিয়ে যেতে বলবেন। পাশে দাঁড়ানো ইমলা বেগম হাঁসফাঁস করতে করতে জাহান্নারা বেগমকে বলে উঠল, ও জাহান, এসব কি দেখছি রে বোন, আমার ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার উপক্রম হয়েছে, আমায় একটু ধর রে বোন। ভাবি, আমি তোমায় কি ধরব, আমি নিজেই তো তোমায় ধরে দাঁড়িয়ে আছি। দুই মধ্যবয়স্কা নারীর এই করুণ অবস্থা দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো পারিবারিক ঝামেলায় নয়, বরং প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই সুযোগ বুঝে আইদিন সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতে উদ্যত হল। রাতের বেলাতেও তার চোখে কালো সানগ্লাস, যেন পৃথিবীর সমস্ত ফ্যাশনবোধ একাই কাঁধে তুলে নিয়েছে সে। দরজার কাছে এসে জাহান্নারা বেগম আর ইমলা বেগমকে দেখতে পেয়ে হঠাৎ থমকে দাঁড়াল। তারপর এমনভাবে তাকিয়ে রইল যেন বিরল কোনো শিল্পকর্ম আবিষ্কার করেছে। পরক্ষণেই ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে মাথার পেছনের চুলগুলো হাত দিয়ে ঝাঁকিয়ে বলে উঠল, হাই বাটারফ্লাইজ শাশুড়িগণ, কোন ব্র্যান্ডের ফেস ওয়াশ ইউজ করেন, সিস্টার বলবো নাকি মাদার ইন ল, সেই বিষয়ে বড্ড বেশি কনফিউশন হয়ে উঠছি আমি। বাবা, নিজের থেকেও ছোট লাগে, কি ইয়াং সব শাশুড়ি ভাবা যায়। আহা, এই বাড়িতে যেই দিকে তাকাই সেদিকেই সুন্দরী। এই শুনে জাহান্নারা বেগম আর ইমলা বেগমের চক্ষু উঠে গেল আসমানে। লজ্জায় মনে হচ্ছে যেন মাটি ফাঁক করে পাতালে পৌঁছে যাবে।
কিন্তু আইদিনের হঠাৎ আবার কি মনে পড়তে সে আদনান সাহেবের দিকে তাকিয়ে পড়ল। এরপর চোখ মুখ কুঁচকে দাঁত পিষে বিড়বিড় করে বলে উঠল, সব সুন্দরীর মধ্যে এই জল্লাদকে কে রেখে যেতে বলেছিল? হুর, মুডটাই নষ্ট। এই বলে আদনান সাহেবের পাশ কাটিয়ে এগিয়ে যেতে লাগল, কিন্তু যাওয়ার আগে নিজের কালো সানগ্লাসটা আদনান সাহেবের চোখে পড়িয়ে দিল। আদনান সাহেবের অপমানের চরম সীমানায় পৌঁছে গেছে এরা। সে নিজের রাগ আর সামলাতে না পেরে বলে উঠল, এই ছেলে, কোথায় যাচ্ছ? ফাজলামি হচ্ছে? কিন্তু কি শোনে কার কথা? আইদিন ড্রয়িং রুমের দিকে পা বাড়িয়ে দিল। তখন আদনান সাহেব দাঁতে দাঁত পিষে বলে উঠলেন, তোমরা কি ভেবেছ এই সব অসভ্যতামি করলে তোমাদের মতো লম্পটদের সঙ্গে আমি আমার কলিজার টুকরোদের দিয়ে দেব? কক্ষণই লয়। এমির আইদিন নিকোলাই পাত্তা দিল না। সবাই ওনার পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। মুহূর্তেই আদনান সাহেবও ড্রয়িং রুমে ঢুকলেন। ওদিকে কুয়ো থেকে মুইবে ফারহান উকিল ওপরে উঠতেই ওনার ভেজা জামাকাপড় পরেই কোনো কিছু না বলেই গেটের দিকে দৌড় দিল। নীল পেছন থেকে চিৎকার করে বলে উঠল, ফারহান আঙ্কেল, আপনার ব্রিফকেসটা ভুলে গেলেন যে। ফারহান নিজের প্যান্ট কোমরের ওপর টানতে টানতে গেটের বাইরে যেতে যেতে আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, ছেড়ে দি মা, কেঁদে বাঁচি। লোকটা যেন মনে মনে বলছে, ছেড়ে দি মা, কেঁদে বাঁচি। নীল হাঁ করে সেদিকেই তাকিয়েই রইল। ওদিকে ড্রয়িং রুমের সোফায় বসতে বসতে নির্লজ্জ হাসি দিয়ে আদনান সাহেবের দিকে তাকিয়ে বসে পড়ল আইদিন। এরপর সোফায় গা এলিয়ে বসে পড়ল। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে মুখ ভেঙচি দিয়ে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে? আহ সোনা গো আমার, আহা হা হা হা। এরপর বসা থেকে কোনো অনুমতি ছাড়াই খামখেয়ালিভাবে সোফার ওপর শুয়ে পড়ল। মুখের ওপর এক কুশান রেখে বলে উঠল, কিন্তু আমার কোনো প্রবলেম নেই দাদা শ্বশুর, আমি ঘর জামাই থাকতে রাজি। তবে নতুন বিয়ে তো, জনি সিন্সের মতো বউ নিয়ে যেখানে সেখানে শুয়ে পড়তে পারি, তাই সানগ্লাসটা পরে থাকবেন। বাই দ্য ওয়ে দাদা শ্বশুর, আপনার নাতনির চশমা করে হসপিটালে পা ভেঙে শুয়ে পড়লাম, তাই আপনার সামনেও শুয়ে পড়তে পারি। আমার শরীরে আবার প্লে বয়ের ট্যাগ লাগানো। এরপর শব্দ করে এক হাই তুলে বলে উঠল, আমার বিউটিফুল বাটারফ্লাইজ শাশুড়ি, আপনার জল্লাদ শ্বশুরের মাথা এখন ফায়ার প্লেসে পরিণত হয়েছে। ওখানে আমার জন্য এক কাপ ব্ল্যাক টি বসিয়ে দেবেন, মাথাটা ধরেছে। এই শোনার সঙ্গে সঙ্গে ইমলা বেগম নিচে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ও আল্লাহ, আল্লাহ, এ আমি কি দেখছি, কি শুনছি? ও মোর খোদা! অন্য প্রান্তে তখন সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য। কয়েক ঘণ্টা ব্যাপী গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং শেষ করে নিজের অফিস রুমেই বসেছিল কায়ান। বিশাল কাঁচের দেওয়ালের ওপারে রাত্রি নগরী তখন হাজারো আলোর মালা গেঁথে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলে মনে হবে পুরো শহরটা যেন সোনালি জোনাকিদের দখলে চলে গেছে। কিন্তু সেই ঝলমলে সৌন্দর্যের মাঝেও কায়ানের মনটা অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠছিল, যদিও সে নিজেও তখনও তার কারণটা বুঝে উঠতে পারেনি। ফাইলের ওপর চোখ রেখে হঠাৎই কায়ান গম্ভীর স্বরে ডেকে উঠল, অ্যালেক্স। মুহূর্তের মধ্যেই অ্যালেক্স উপস্থিত হল। মাথা নিচু করে সম্মানসূচক ভঙ্গিতে বলে উঠল, হ্যাঁ স্যার, বলুন। কায়ান টেবিলের ওপর ছড়িয়ে থাকা কিছু কাগজপত্র উল্টে পাল্টে দেখতে দেখতে স্বাভাবিক কণ্ঠেই বলে উঠল, মিসেস আরসলানকে বলো আমার রুমের নাইট স্ট্যান্ড ড্রয়ার থেকে আমার সেকেন্ড আইপ্যাডটা দিতে। কথাটা শুনে অ্যালেক্সের মুখে সামান্য বিস্ময়ের ছায়া নেমে এলো। সে কিছুক্ষণ ইতস্তত করে তারপর বলল, বিগ বস, ম্যামরা তো এখনও ফেরেননি। এক মুহূর্তেই কায়ানের হাত থেমে গেল। ভ্রু দুটো ধীরে ধীরে কুঁচকে উঠল। চশমার স্বচ্ছ কাঁচের ওপর দিয়ে সে অ্যালেক্সের দিকে তাকালো। সেই দৃষ্টি রাগে ছিল না, কিন্তু ছিল প্রশ্ন। এরপর স্বাভাবিক কণ্ঠেই আবার বলে, ওকে, লিভ। কায়ান বলতেই অ্যালেক্স মাথা নত করে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর অফিস কক্ষটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু সেই নীরবতার মাঝেই কায়ানের ভেতরে যেন এক অজ্ঞাত অস্বস্তি ধীরে ধীরে মাথা তুলতে শুরু করল। মিটিংয়ের ব্যস্ততায় অনেকক্ষণ রিদিয়ার খোঁজ নেওয়া হয়নি। সাধারণত এটা কোনো ব্যাপার নয়, কিন্তু আজ কেন যেন বিষয়টা তাকে অকারণে বিরক্ত করতে লাগল। একটুও সময় নষ্ট না করে ফোন তুলে রিদিয়ার নম্বরে কল দিল। সুইচড অফ। কায়ানের চোয়াল সামান্য শক্ত হয়ে উঠল। আবার কল দিল, একই উত্তর, সুইচড অফ। এবার নিশাত বেগমকে কল করল। সেখানেও কোনো সাড়া নেই। রিং হয়েই চলছে, কিন্তু রিসিভ হলো না। অস্বস্তিটা এবার ধীরে ধীরে বিরক্তিতে রূপ নিতে শুরু করল। মনে হলো ড্রাইভার কিংবা গার্ডদের কল করবে, কিন্তু তার আগেই যেন হঠাৎ কিছু একটা মনে পড়ল।
দ্রুত ল্যাপটপ নিজের দিকে টেনে নিয়ে স্ক্রিন অন করল। পরের মুহূর্তেই ভেসে উঠল পরিচিত দৃশ্য। 4 বোন এখনও রিদিয়ার ঘরেই রয়েছে। আর রিদিয়া কোথায়? সে বিছানার এক কোণে মুখ ভার করে বসে আছে। এই দৃশ্য দেখেই কায়ানের মুখের কোণে অজান্তেই এক ক্ষীণ হাসি ফুটে উঠল। সম্ভবত আবার কোনো ছোটখাটো অভিমান, হয়তো হোয়াটসঅ্যাপ নিয়ে মন খারাপ করেছে। তার এই ছোট্ট বউটার মন খারাপের কারণগুলো মাঝে মাঝে এমনই শিশুসুলভ হয় যে রাগ করার পরিবর্তে হাসিই পায়। কিন্তু পরক্ষণেই সেই হাসি মিলিয়ে গেল, কারণ একটা বিষয় তার নজরে এলো। এই সময়তেও তারা খান বাড়িতে কেন? ভ্রু কুঁচকে গেল। ধীর হাতে চোখ থেকে কালো ফ্রেমের চশমাটা খুলে টেবিলের ওপর রেখে দিল। ঠিক তখনই স্ক্রিনে দেখা গেল রিদিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। কোমরে 2 হাত, মুখটা গোল করে ফুলিয়ে রেখেছে। অভিমানে টইটম্বুর এক ছোট্ট ঝড় যেন ঘরমায় পায়চারি করছে। ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কয়েকবার হেঁটে হঠাৎ থেমে গেল। তারপর এক দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ইস, আমার জিজুগুলো কি সুন্দর নিতে চলে এসেছে হিরোদের মতো। রিদিয়া পা দুটো থামিয়ে আবার মুখ ফুলিয়ে বলে উঠল, ইস, ওই খাবিস, ঘাড়তারা, বিদেশি, শয়তানের আব্বা আমার জামাই আমায় তুলে নিয়ে যেতে পারত। কথাটা শুনে কায়ানের মুখের কোণে আবারও হাসির রেখা ফুটে উঠল। হালকা ঘাড় ঝাঁকিয়ে নিজের মনেই হাসল। এই মেয়ের অভিধানে তার জন্য কি কি উপাধি জমা আছে সেটা সম্ভবত পৃথিবীর কোনো গবেষকও বের করতে পারবে না। কিন্তু পরক্ষণেই হাসি মিলিয়ে গেল। একটা শব্দ কানে আটকে রইল, আটকে রেখেছে। কপালে ভাঁজ পড়ল। চোখের দৃষ্টি মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল, আর চিৎকার করে উঠল, হোয়াট? আটকে রেখেছে মানে? এইবার আর বসে থাকা যেল না। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার দীর্ঘদেহী অবয়বটা পুরো অফিস রুম জুড়ে পায়চারি করতে শুরু করল। এক এক করে জারিয়া, জিনিয়া, মাহিয়ার নম্বরে কল দিল। কোনোটাই অন নেই, সবগুলো ফোনই বন্ধ। এবার বিরক্তি স্পষ্ট হয়ে উঠল তার চোখে মুখে। রাগে পায়চারি করতে করতে চুলের ভেতর হাত চালিয়ে আবার নীলকে কল দিল। নীলও ধরল না। এখন আর স্বাভাবিক মনে হলো না। পুনরায় নিশাত বেগমকে কল দিল, তারপর খুশবুকে। আশ্চর্যের বিষয়, ওদের ফোনে রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না, যেন ইচ্ছা করেই সবাই তাকে এড়িয়ে যাচ্ছে। এই মুহূর্তে কায়ানের ধৈর্য সত্যিই ফুরিয়ে আসতে লাগল। সে জোরে ডেকে উঠল, অ্যালেক্স। ডাকের তীব্রতায় অ্যালেক্স প্রায় দৌড়েই ভেতরে ঢুকল। কায়ানের চোখে তখন অস্বস্তি, বিরক্তি আর অদৃশ্য এক আশঙ্কার মিশ্র ছায়া। সে কঠোর স্বরে বলে উঠল, মাম্মারা যেই কার নিয়ে গেছে ওই কারের ড্রাইভারকে কল দাও। আস্ক হিম হোয়াট দ্য হেল ইজ গোয়িং দেয়ার। মুহূর্তেই অ্যালেক্স মাথা নাড়িয়ে বাইরে গিয়ে কল মেলাতে লাগলো। এরপর আবার ডেস্কের কাছে ফিরে এসে নিজের মনিটরে সবার লোকেশন চেক করতে লাগলো। লোকেশন চেক করতেই অবাক হয়ে গেল। নিশাত বেগমের লোকেশন কোনো এক্সক্লুসিভ বুটিকের মধ্যে, খুশবুর লোকেশনও একই শো হচ্ছে। মাথায় কিচ্ছু ঢুকছে না। হোয়াট দ্য হেল ইজ রাইট নাও? ওয়াই মাম্মা ইজ গোয়িং দেয়ার ওয়েন মাই বিবি ইজ স্টিল ইন হার মাদার হাউস? এরপরই আবার চোখ চলে গেল ল্যাপটপের দিকে। রিদিয়া আবারও পায়চারি করছে, আর একটু অভিমান করেই বলে উঠল, ইস, আমার জিজুগুলো কি সুন্দর নিতে চলে এসেছে, হিরোদের মতো। রিদিয়া পা দুটো থামিয়ে আবার মুখ ফুলিয়ে বলে উঠল, ইস, পাকিস্তানি সিরিয়ালের হিরোদের মতো ওই খাবিস, ঘাড়তেড়া, বিদেশি, শয়তানের আব্বা আমার জামাই আমায় তুলে নিয়ে যেতে পারত। কথাটা শোনামাত্র কায়ানের নীলাভ চোখ দুটোতে অদ্ভুত এক ঝিলিক ছেলে গেল। রাগ না, বিস্ময়, তার থেকেও বেশি ছিল এক অদ্ভুত তৃপ্তি। কিন্তু কায়ানের ভ্রু আবার কুঁচকে গেল। জিজুরা নিতে চলে গেল মানে? তাকিয়ে নিকোলাই কায়ান আবার অ্যালেক্সকে গম্ভীর স্বরে ডাক দিল, অ্যালেক্স। অ্যালেক্স ভেতরে আসতেই বলে উঠল, বিগ বস, কার ড্রাইভার বলল আপনার মাম্মা শপিংয়ে আছে এই মুহূর্তে। অ্যালেক্স বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কায়ান ল্যাপটপের স্ক্রিনের দিকেই তার নীলাভ চোখের দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওয়্যার আর দোজ 3 ব্র্যাটস? অ্যালেক্সের বুঝতে বাকি রইল না কায়ান কাদের কথা বলছে। সে তাড়াতাড়ি বলে উঠল, বিগ বস, স্যারেরা কোথায় গেছে বলে যায়নি, তবে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছে। কায়ানের বুঝতে বাকি রইল না যে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তবে স্ক্রিনে তার রমণীকে দেখতে পাচ্ছে, সুস্থ, এটাই তার কাছে অনেক। বাকি যে সমস্যার আগমন ঘটেছে তার মুখোমুখি সে নিজেই হবে। এবার এক দীর্ঘ ছেড়ে নিজের ফোনটা হাতে নিতে নিতে বলে উঠল, ওকে, ডিসমিস। অ্যালেক্স মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। এরপরেই কায়ান ক্রিস্টিয়ানকে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই ক্রিস্টিয়ান বলে উঠল, হ্যাঁ স্যার, ক্রিস্টিয়ান স্পিকিং। হাউ ইজ অ্যালিফ? ডিড শি ডুইং ওয়েল? ইয়েস স্যার, শি ইজ ফাইন, ডোন্ট ওয়ারি স্যার, এভরিথিং ইজ গোয়িং টু ওয়েল। ওকে ক্রিস্টিয়ান, আমার ডিজাইনারকে বলো ইটস এমার্জেন্সি, অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাইজের রেডিমেড পাকিস্তানি মেন্স আউটফিট নিয়ে যেন আমার পেন্ট হাউসে পৌঁছে যায়। অ্যাজ সুন অ্যাজ মিন্স ক্রিস্টিয়ান, রাইট নাও, আই কান্ট ওয়েট 1 hour।
কায়ান আর ক্রিস্টিয়ানের জবাবের অপেক্ষা করল না, কল কেটেই এবার নিকোলাইয়ের নম্বরে কল দিল। ওপাশ থেকে কল রিসিভ হতেই শোনা যাচ্ছে আদনান সাহেবের উচ্চস্বর। কায়ান নিকোলাইয়ের হ্যালো বলার অপেক্ষা করল না, কায়ান দাঁতে দাঁত পিষে বলে উঠল, নিকো, টেল মি রাইট নাও, হোয়াট দ্য হেল ইজ গোয়িং দ্যার। কিন্তু নিকো কেমন যেন চুপ হয়ে আছে। নিকোলাইয়ের এরকম নীরবতা দেখে কায়ান টেবিল চাপটে চিৎকার করে উঠল, নিকো। এরপরই ওপাশ থেকে নিকোলাই গম্ভীর কণ্ঠে বলে উঠল, সরি কায়, আমি একটু সাইডে সরে এলাম। দ্যাট ওল্ড ম্যান গোয়িং ক্রেজি, হি লকড আওয়ার গার্লস অ্যান্ড দ্য মোস্ট হেডেক, উনি আমাদের ডিভোর্স করা। নিকোলাই বাক্য সম্পূর্ণ করতে পারল না, কারণ এই শব্দগুলো শুনেই কায়ান চিৎকার করে উঠল, হোয়াট, ডিভোর্স? ডিভোর্স আর লক শব্দ দুটো কায়ানের কানে পৌঁছতেই তার শরীরের রক্ত যেন মুহূর্তে টকবক করে ফুটে উঠল। চোয়াল শক্ত হয়ে এলো, ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়ে উঠল। এক হাত রাখা ছিল কাঠের ডেস্কের ওপর, কিন্তু আঙুলের চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শক্ত কাঠের গায়েই দাগ পড়ে যাবে। হাতের পেশিগুলো টানটান হয়ে ফুলে উঠেছে, যেন ভেতরে জমে থাকা ক্রোধকে সংযত রাখার জন্য নিজের সঙ্গেই যুদ্ধ করছে। তখনই তার নীলাভ চোখ দুটোতে অন্ধকার সমুদ্রের মতো গভীর ও ভয়ঙ্কর হয়ে উঠল। কয়েক সেকেন্ড আগেও যে মানুষটা নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল, এখন তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় যেন ক্রোধের আগুন দাও দাও করে জ্বলছে। চোয়ালের হাড় দুটো এতটাই শক্ত হয়ে উঠেছে যে দূর থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে দাঁতে দাঁত চেপে আছে। কণ্ঠস্বরে নেমে এলো এমন এক হিমশীতল রুদ্রতা যা শুনলে যে কারোর মেরুদণ্ডে বেয়ে ঠান্ডা স্রোত নেমে যেতে বাধ্য। আজকে একজনেরও ওল্ড হাউস সমেত জাহান্নামের ঠিকানা দেখিয়ে দেব। কায়, কায়, লিসেন। কিন্তু নিকোলাইয়ের পুরো কথা শুনল না, তার আগেই কায়ান ফোন কেটে দিল। এই মুহূর্তে কায়ান দেমির আর্সলান শোনার অবস্থায় নেই। যে মানুষটা নিজের শুধুমাত্র হৃদয়া ছাড়া তার আবেগকে বরাবরই ইস্পাতের শৃঙ্খলে বেঁধে রাখতে অভ্যস্ত, সেই মানুষটার ভেতরের আগ্নেয়গিরি আজ যেন বিস্ফোরণের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। পায়ের শব্দ তুলে লম্বা লম্বা পায়ের পদক্ষেপে বেডরুমের দিকে এগিয়ে গেল। দরজা ঠিলে ভেতরে প্রবেশ করতেই তার দৃষ্টি দিয়ে পড়ল নাইট স্ট্যান্ডের দিকে। এক মুহূর্তও দেরি করল না, ড্রয়ার খুলে অভ্যস্ত হাতে রিভলভারটি বের করে নিল। কালো ধাতব অস্ত্রটি তার হাতে পড়তেই মুহূর্তেই পেছনে গুজে বেরোতে যাবে, কিন্তু পা দুটো থেমে গেল। হাতে পড়া এক্সক্লুসিভ হাতে পড়া বোভেট রেকটিক্যাল রিস্টওয়াচের দিকে তাকিয়ে সময়টা দেখে দাঁতে দাঁত চেপে চুলের মধ্যে হাত গুজে বলে উঠল, ওহ গড, আই নিড টু ওয়েট দিস ফর ফাকিং পাকিস্তানি আউটফিট। এই বলে আবার রুমের সোফার ওপর গিয়ে বসে পড়ল, কিন্তু সেই বসে পড়ার মধ্যেও কোনো স্বস্তি ছিল না। খানবাড়িতে আদনান সাহেবের উচ্চস্বর আবার শোনা গেল। এমির নিকোলাই উপরে যেতে চাইছে, কিন্তু আদনান সাহেব ঢ্যা মেরে সিঁড়ির মাঝখানে বসে আছে। আইদিন সত্যি সত্যি সোফার ওপর ঘুমিয়ে গেছে। এমির বিরক্ত হয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল আর নীলের দিকে তাকিয়ে বলে উঠল, হে, চিল্ড বিয়ার দাও তো, মাথাটা ঠান্ডা করি। কথাটা শোনামাত্র নীল হতভম্ব হয়ে গেল। কি গ্যাড়াকালে যে পড়েছে নীল, এক বড় তুফানি আটকাতে গিয়ে যে আরও ঝড়ের আমন্ত্রণ জানিয়েছে তা সে ভালোই বুঝতে পারছে। অসহায় দৃষ্টিতে সে নিজেই আঙুল ঠোঁটের ওপর রেখে ইশারা করে এমিরের দিকে তাকিয়ে বলে উঠল, প্লিজ চুপ চুপ। কিন্তু এমির তো এমির, চোখ মুখ কুচকে একটু জোরেই বলে উঠল, আরে বাবা, চিল্ড বিয়ারই তো চেয়েছি, এমন ভাব করছো যেন সেক্সির প্রপার্টি চেয়েছি। এমির এই বলেই ইমলা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আন্টি, চিল্ড বিয়ার হবে? কথাটা শোনামাত্র ইমলা বেগম ওখানেই মাথা ঘুরে পড়ে গেল। জাহান্নারা বেগম তাড়াতাড়ি গিয়ে ধরে বসল। নীল ওর মাকে কি ধরবে, ওর তো নিজের মুখই হাঁ হয়ে গেল। নেও, হয়ে গেল, এটুকুই বাকি ছিল। এমির হতভম্ব হয়ে গেল। সে ঘাড় উঁচু করে ঠোঁট কুচকে নিজের কাছেই প্রশ্ন করল, সে কি এমন বলল? এই ভাবতে ভাবতেই ইমলা বেগমের দিকে এগিয়ে গেল। আন্টি, আর ইউ ওকে? সিঁড়িতে বসে আদনান সাহেব এমিরের দিকে তাকিয়ে যেন সাপের ফনা তুলছে। এরপর নীলের দিকে তাকিয়ে বলে উঠল, ওখানে সঙ্গের মতো না দাঁড়িয়ে পুলিশকে ফোন করতে পারছো না? আদনান সাহেবের কণ্ঠ যেন নীলের কণ্ঠ ভেদ করে দিল। এরপরই হকচকিয়ে আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, ফোন রুমে রয়েছে দাদান, এক্ষুনি নিয়ে আসছি। এরপর নীল সিঁড়ির কাছে যেতেই আদনান সাহেব পাটা সরিয়ে দিল আর নীল উপরে চলে গেল। সিঁড়ি দিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলে উঠল, পুলিশ, সব মিনিস্টাররা ভয়ে ধুতি তুলে দাঁড়িয়ে আছে। মিস্টার কায়ান দেমির আর্সলান কবে বাংলাদেশ থেকে ফিরে যাবে আর তোমার পুলিশ এসে রাজ্য উদ্ধার করবে? তার কণ্ঠে হতাশার সাথে এক অদ্ভুত বাস্তবতা যা এই মুহূর্তে কাউকে শান্ত করতে পারছে না। এদিকে নিকোলাইয়ের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে আসছে। পরিস্থিতি যতটা বিশৃঙ্খল ততটাই তার মেজাজ টানটান। সে গভীর নিঃশ্বাস ফেলে ঠোঁটে একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল, দেখুন মিস্টার, আমার কিন্তু এবার মাথাটা বিগড়ে যাচ্ছে। এই বয়সে বেশি জেদ ভালো না, সরে যান, নইলে আমার আসল রূপ কিন্তু দেখাতে বাধ্য হব। আদনান সাহেব রুদ্র দৃষ্টিতে নিকোলাইয়ের দিকে তাকিয়ে বলে উঠল, কতগুলো গুন্ডা বদমাইশ বাড়িতে উঠে এসেছে, কোনো রেসপেক্ট নেই, কোনো জ্ঞান নেই, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কোথায় কি বলতে হয় জানা নেই। আবার এত বড় স্পর্ধা, আমার নাতনিদের সঙ্গে বিয়ে পড়েছে। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও তোমরা, নইলে খুব খারাপ হবে।
নিকোলাই এক গভীর নিঃশ্বাস টেনে নিল। সে ফুল হাতা স্কিনি কালো টি শার্ট পরা, হাতা দুটো একটু গুটিয়ে কোমর থেকে বন্দুকটা টেনে বের করে নিল। এরপর বন্দুকের ম্যাগাজিন বার করে ধীরে ধীরে গুলি চেক করতে করতে তার চোখে এক অদ্ভুত শীতলতা নেমে এলো। এবার নিচু তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আমি লিগালি আপনার নাতনিকে বিয়ে করেছি, আমাকে ইল্লিগ্যাল হতে বাধ্য করবেন না। আর কি বললেন, রেসপেক্ট রাইট? সরি টু সে, আমি একমাত্র আমার বন্ধু আর আমার বউকে রেসপেক্ট করি, আদারওয়াইজ কোনো প্রাইম মিনিস্টারও আমাকে দিয়ে রেসপেক্টের দেওয়াতে পারবে না। নিকোলাইয়ের বন্দুক বের করা দেখে আদনান সাহেবের বুক একটু কেঁপে উঠলেও তার চেহারায় প্রকাশ পেল না। এই দৃশ্য দেখে ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। ইমলা বেগম আর জাহান্নারা বেগম থরথর করে কাঁপছেন, কিন্তু আদনান সাহেব এখনো 1 ইঞ্চি নড়লেন না। ওনার রাগ আর অহংকার যেন ওনাকে পাথরের মতো স্থির করে রেখেছে। জাহান্নারা বেগম কাপা গলায় বললেন, আব্বু সরে যাও না ওখান থেকে, কেন জেদ করছো? কিন্তু আদনান সাহেব সরলেন না। এই দেখে নিকোলাই মুহূর্তেই গুলিগুলো বন্দুকে আবার ঢুকিয়ে নিল। এরপর গম্ভীর স্বরে বলে উঠল, লিগালি বউটা দিয়ে দিন এক্ষুনি, নইলে লিগালি বাবা হতে লেট হয়ে যাচ্ছি। এবার ভাবেন লিগালি দেবেন নাকি আপনার ভাষায় গুন্ডামিতে নেমে আসব। চয়েস ইজ ইয়ার্স মিস্টার খান। আদনান সাহেব কিছু বলতে যাবে, কিন্তু মুহূর্তেই আবারও এক এক্সক্লুসিভ বাইকের গর্জন শোনা গেল খান বাড়ির বাইরে থেকে। বাইকের গর্জন শোনা মাত্র এমির নিকোলাইয়ের দিকে এগিয়ে এসে বলে উঠল, জানতাম কানে ঠিক পৌঁছাবে, এমন কিছু নেই যে লোকানো যাবে না, ঠিক জেনে যাবে। আর সেটাই হলো। আইদিনও এক লাফে শোয়া থেকে উঠে দাঁড়ালো। এরপর এমির আদনান সাহেবের দিকে তাকিয়ে বলে উঠল, সেক্সি, ভালোভাবে শুনলেন না? নেন, যমদূতের মুখে পড়ার জন্য রেডি হন। মুহূর্তেই শোনা গেল বেশ কয়েকটা 4 চাকার গর্জনও। এদিকে এই গর্জন পেতেই রিদিয়া সহ বাকি বোনেরাও ব্যালকনিতে বেরিয়ে এলো। রিদিয়া বাইরে বেরোতেই দেখল ঝড়ের মতো একজন এসে থামলো আঙিনায়। সেদিকে ভালোভাবে তাকাতেই রিদিয়ার নিঃশ্বাস ভারী হয়ে গেল। না, শ্বাস না, ধুকপুকানিটাই বদলে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো সেই চেনা মুখ, যার পরনে ছিল অ্যাশ গ্রে রঙের কামিজ, যা শরীরের সঙ্গে মিশে আছে, আর নিম্নাংশে স্ট্রেইট অ্যাঙ্কেল লেন্থ পায়জামা, গলায় আবার স্কার্ফের মতো কালো রঙের প্রিন্টেড শাল পেঁচানো, পায়ে লেদারের ফর্মাল কালো জুতো, হাতাটা কনুইয়ের নিচে পর্যন্ত একটু গোটানো, যেখান থেকে দেখা যাচ্ছে তার হাতের রিস্ট ওয়াচ। বাইক চুলগুলো হাত দিয়ে ব্যাগ ব্রাশ করতে করতে হেলমেটটা বাইকের ওপর রাখলো। রিদিয়ার বুকের ভেতরটা একদম থেমে গেল। না, শ্বাস না, ধুকপুকানিটাই বদলে গেল। এই উজ্জ্বল জিম করা পেটাই শরীরে এই কায়ানের এই পাকিস্তানি লুক দেখে রিদিয়ার সব কথা হারিয়ে গেল। গেটের বাইরে 2টো এসইউভি গাড়ি, যেখান থেকে একের পর এক গার্ড নেমে দাঁড়ালো আর কায়ানের পেছনে এসে দাঁড়ালো। কায়ান উপরে একবার তার নীলাভ দৃষ্টি ছুড়ল, যা দেখতেই রিদিয়ার শরীরে যেন বিদ্যুৎ চমকে উঠল। কায়ান শালটা আবার ভালোভাবে গলায় জড়িয়ে তার দৃঢ় গম্ভীর চেহারা নিয়ে ভেতরে প্রবেশ করতে লাগলো। জিনিয়া পর্যন্ত হাঁ করে তাকিয়ে বলে উঠল, এটা কি সত্যিই বড় ভাইয়া নাকি পাকিস্তানি হিরো রিদি? মাহিয়া সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে কাঁপা কণ্ঠে বলে উঠল, আমার নজর কেন সরছে না? এগুলো শোনা মাত্রই রিদিয়া যেন তার ঘোর থেকে বেরিয়ে এলো। এরপর পেছনে ঘুরে চোখ মুখ কুঁচকে দাঁত পিষে বলে উঠল, তোমাদের সাহস তো কম না? আমার জামাইয়ের দিকে নজর দাও, একদম আমার জামাইয়ের দিকে নজর দেবে না তোমরা। এই বলেই রিদিয়া জোর করে ওদের ঘরের দিকে ধাক্কা দিয়ে নিয়ে যেতে লাগলো। কিন্তু মাহিয়া পেছন ঘুরে বারবার দেখার চেষ্টা করছে। রিদিয়া জ্বলে যাচ্ছে। এরপর চোখ মুখ বুজে এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিৎকার করে উঠল, আপু! ওদিকে নিচতলায় সবার নজর সদর দরজার দিকে যেতেই দেখল কোনো সংকোচ কোনো বাধা ছাড়াই কায়ান এগিয়ে আসছে ভারী পায়ের শব্দ তুলে। তার পেছন পেছন রাইফেল নিয়ে এগিয়ে আসছে কালো ইউনিফর্ম পরা কায়ানের বডিগার্ডসরা। ভেতরে প্রবেশ করতেই সবাই হাঁ করে তাকিয়ে রইল। এমনকি এমের নিকোলাই আইদিনও কায়ানের এই চেহারা দেখে হতবম্ব হয়ে গেল। জাহান্নারা বেগম যেন সব শক্তি হারিয়ে ফেললেন। ইমলা বেগম থরথর করে কাঁপছে। কায়ানের উপস্থিতি আদনান সাহেবকে পর্যন্ত কাঁপিয়ে দিল। আদনান সাহেবের চিনতে বাকি রইল না কায়ানকে। কায়ান কোনো দিকে তাকালো না, কোমর থেকে নিজের বন্দুকটা এক ঝটকায় বের করে নিল, যেন কেউ আটকাতে আসলেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কায়ান ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে সিঁড়ির দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু কারো সাহস হলো না এগিয়ে আসার। তার পায়ের শব্দ মার্বেলের মেঝেতেও ভারী হয়ে বাজছে। ভেতরের বাতাস তখন আর বাতাস নেই, এটা চাপ, এতটাই চাপ যে মনে হচ্ছে শ্বাস নিলেই কেউ ধরা পড়ে যাবে। ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকা মানুষগুলো একে একে জমে যাচ্ছে। নীলও সেই মুহূর্তে নিচে নেমে এলো। কোনো কথা না বলেই কায়ান সিঁড়ির কাছে যেতেই আদনান সাহেবের কোনো প্রতিক্রিয়া দেখার বা করার সময় দিল না। তার আগেই এক হাত দিয়ে এক টানে আদনান সাহেবকে উঠিয়ে নীলের বুকে ছুঁড়ে দিল। আদনান সাহেব চমকে উঠলেন, তার শরীর কেঁপে উঠল। এমনিতেই কিছুদিন হলো সুস্থ হয়েছে। এতদিন শুধু এই ছেলের সম্পর্কে শুনেছে, ফটোতে দেখেছে,
সত্যিই চোখে লাগার মতো সুদর্শন চেহারা, কিন্তু তার থেকেও ভয়ঙ্কর তার উপস্থিতি আর তার ওই নীলাভ চোখ। কায়ান সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাচ্ছে। মুহূর্তেই আদনান সাহেব নিজেকে সামলে নিল, আর ওনার চোখ চলে গেল দেওয়ালে সাজিয়ে রাখা পুরনো 30-40 বছর পুরনো এক পশু শিকার করা লম্বা বন্দুকে। হাত কাঁপলেও সিদ্ধান্ত কাঁপল না। তিনি সেটা তুলে সিঁড়ির দিকে তাক করলেন, কণ্ঠ শক্ত করে বলে উঠলেন, আর এক পা উপরে বাড়ালে এখানেই গুলি করে দেব। এক মুহূর্তে পুরো খানবাড়ির ভেতরটা যেন বরফ হয়ে গেল। কায়ানের পা জোড়া মুহূর্তেই থেমে গেল। সঙ্গে সঙ্গেই কায়ানের 10 জন গার্ড আদনান সাহেবের দিকে বন্দুক তাক করলেন। সঙ্গে নিকোলাই এসেই নিজের রিভলভার ঠেকালো আদনান সাহেবের মাথায়, আর গম্ভীর কণ্ঠে বলে উঠল, ডোন্ট ডেয়ার মিস্টার খান, আই ডোন্ট কেয়ার হু দ্য ফাক ইউ আর। জাহান্নারা বেগম ভয়ে কান্না করতে করতে চিৎকার করে উঠল, আব্বু, ওটা ফেলে দাও দয়া করে। নীল তখন আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে এক ধাপ এগিয়ে গিয়ে কাঁপা গলায় চিৎকার করে উঠল, নিকোলাই, দাদান! নীল অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে কায়ানের দিকে। কায়ান বাঁকা হাসি টেনে পেছন ঘুরে নিচে নেমে আসতে লাগল। তার সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে শুধু নিয়ন্ত্রণের নিখুঁত ঘোষণা। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতে লাগল। প্রতিটি ধাপ পড়ছে আর মনে হচ্ছে পুরো ঘরটা সেই শব্দে ভারী হয়ে যাচ্ছে। তারপর হাত তুলে খুব শান্ত ভঙ্গিতে ইশারা করল, স্টেপ আউট। কায়ান এই বলতেই আদনান সাহেবের পাশ থেকে সবাই নিজের রাইফেল নামিয়ে সরে দাঁড়ালো। আদনান সাহেবের হাত দুটো কাঁপছে, কিন্তু তবুও বন্দুক নামালো না। ভয়কে দমিয়ে রেখে রাগে গজগজ করতে করতে কায়ানের দিকে তাকিয়ে বলে উঠল, এই ছেলে, কোথায় যাচ্ছ? এই মুহূর্তে বেরিয়ে যাও বলছি। তোমরা নিশাতের ছিলে, এই কারণে এখনো কিছু করিনি। কায়ান সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো ধীরে ধীরে। সে একটু ঝুঁকল, আর তার ঠোঁটে ফুটে উঠল এক নিখুঁত কিন্তু বিষাক্ত হাসি। তার চোখে কোনো অনুরোধ নেই, কোনো ব্যাখ্যাও না, শুধু নিজের বাস্তবতা। তারপর ধীর ঠান্ডা গলায় বলল, ইউ থিঙ্ক আই নিড ইয়োর পারমিশন, বাট আই ডোন্ট থিঙ্ক আই নিড ইট। অর্থাৎ, আপনার কি মনে হয় আমার আপনার পারমিশন চাই, কিন্তু আমার মনে হয় না আমার চাই। এরপর এক গভীর নিঃশ্বাস টেনে আবারও বলে উঠল, এখানে একমাত্র আমি যার কাছ থেকে আপনার পারমিশন নেওয়ার দরকার, যে আমি আমার বিবিকে ঠিক কোথায়, কখন, কিভাবে রাখব। আদনান সাহেব যেন ঠাঁই হয়ে দাঁড়িয়ে রইলেন। কায়ান কাঁধ ঝাঁকিয়ে আবার এক হাসি দিয়ে বিদ্রুপ ভরা কণ্ঠে বলে উঠল, আর এসব 50 ইয়ার্স পুরনো গার্বেজ নিয়ে কায়ান দেমির আসলানকে আটকাচ্ছেন? সিলি, ভেরি সিলি। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।